বাংলাদেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছে। গত 18 আগস্ট সংবাদ সম্মেলনে এমন ভয়াবহ চিত্র তুলে ধরেছিলেন আইজি প্রিজেন্স। তবে সে তথ্য প্রকাশের পরই তাকে কারাগারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রশ্ন হলো, কারাগারে এত বন্দী বাড়ার কারণ কি? বিষয়টি মোটামুটি ওপেন সিক্রেট হলেও কেউ এ নিয়ে কথা বলেন না বাংলাদেশে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, দ্বিগুণের থেকেও অনেক বেশি বন্দী যে এখন বাংলাদেশের কারাগারগুলোতে আছে, তাদের বড় অংশই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা HRW অভিযোগ করেছে, বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মী সহ অন্যদের দীর্ঘদিন বিনা বিচারে আটক রাখা হয়েছে। 23 আগস্ট সংস্থাটির এক প্রতিবেদন বিপুল সংখ্যায় রাজনৈতিক বন্দীকে বিনা বিচারে আটকে রাখা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে 24 আগস্টের পর থেকে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে শত শত মানুষ কোনো ধরনের অভিযোগ ছাড়াই এখনো কারাগারে আছেন। তাদের অনেকেই বয়স্ক এবং কেউ কেউ গুরুতর অসুস্থ। তারপরও তারা জামিন ও প্রয়োজনীয় চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি খোদ তারেক রহমানের আমলের 6 মাসের মধ্যে আওয়ামী লীগের 10 জন নেতার জেলখানায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনার যথাযথ পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে HRW। প্রশ্ন হলো, বাংলাদেশে গত 2 বছর ধরে রাজনৈতিক দমনপীড়ন চললেও হঠাৎ করে হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক প্রভাবশালী সংগঠন এমনভাবে বিষয়টি সামনে আনলো কেন? সূত্রগুলো বলছে, বিষয়টি নিয়ে আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সোচ্চার হতে পারে। বিশেষ করে সামনের মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফরের আগে আন্তর্জাতিক একাধিক সংস্থার এ নিয়ে রিপোর্ট আলোর মুখ দেখতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 18 আগস্ট কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেই সংবাদ সম্মেলনে সদ্য বিদায়ী কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন জানান, বাংলাদেশে এখন 60টি জেলা কারাগার এবং 15টি কেন্দ্রীয় কারাগার রয়েছে। এসব কারাগারে বন্দির ধারণ ক্ষমতা 45,000। এর বিপরীতে বর্তমানে বন্দির সংখ্যা 98,000, যার অর্থ হলো ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি আছে দেশটির কারাগারগুলোতে। এমন পরিস্থিতিতে কি ধরনের সমস্যা হচ্ছে সেটিও জানিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। বলেছিলেন, ধারণ ক্ষমতার সমস্যার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। কিছু দুর্বলতার কারণে সাধারণ আসামিরা হয়তো কারাগারে জঙ্গিদের সংস্পর্শে এসেছে। এমন বক্তব্যের একদিনের মধ্যেই কারাগারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এই কর্মকর্তাকে। 19 আগস্ট তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে কারা অধিদপ্তর থেকে একটি ব্যাখ্যাও দেওয়া হয়। বলা হয়, কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেনের বদলিকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তার প্রত্যাবর্তনের আদেশকে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বদলি বাতিল বা প্রত্যাহার হিসেবে প্রচার করছে। তবে সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে তার নিয়োগের প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল। ফলে সাম্প্রতিক সংবাদ সম্মেলনের সঙ্গে এ নিয়োগের কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষ থেকে যাই দাবি করা হোক না কেন, সূত্রগুলো বলছে, বাংলাদেশের কারাগারগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। ধারণ ক্ষমতার বেশি বন্দী আগে থেকে থাকলেও পরিস্থিতি এতটা গুরুতর ছিল না, যেখানে জঙ্গিদের মতো দুর্ধর্ষ আসামিদের সাথে সাধারণ বন্দীদের রাখা হতো। প্রশ্ন হলো, পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করার কারণ কি? উত্তরটা সবারই জানা। বলা যায়, একেবারেই ওপেন সিক্রেট। গত 2 বছর ধরে কখনো অপারেশন ডেভিল হান্ট কিংবা কখনো পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানের নামে হরে ধরে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার চলছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত 32 নম্বরের কেউ শ্রদ্ধা জানাতে গেলে, এমনকি স্কুল কলেজের কিশোররা পর্যন্ত জয় বাংলা স্লোগান দিলে কিংবা নিজ বাসায় জড়ো হয়ে স্মৃতিচারণের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন গণহারে গ্রেপ্তারের তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে। 23 আগস্ট সংস্থাটির এক প্রতিবেদনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতিক ও
অন্য ব্যক্তিদের দীর্ঘদিন ধরে অভিযোগ ছাড়াই আটক রাখার প্রথা অবিলম্বে বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কারাগারে মৃত্যুর ঘটনাগুলোর স্বাধীন তদন্ত, নির্দোষ হিসেবে বিবেচিত হওয়ার অধিকার এবং ন্যায্য বিচারের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি। এইচআরডব্লিউ সুনির্দিষ্টভাবে 3টি অভিযোগ এনেছে। এগুলো হলো আওয়ামী লীগের বন্দীদের জামিন দেওয়া হচ্ছে না এবং তারা চিকিৎসা পাচ্ছেন না। কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাদেরকে দীর্ঘদিন আটক রাখা হচ্ছে এবং সবশেষ কারা হেফাজতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটিয়ে চলছে, যেগুলো নিয়ে তদন্ত হচ্ছে না। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের পুলিশ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে শত শত ব্যক্তি কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই এখনো কারাগারে আটক রয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ইলাইন পিয়ারসন বলেন, এক সরকারের পর আরেক সরকারের আমলে শত শত বিরোধী রাজনৈতিক দলের সদস্যকে প্রমাণ ও যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই কারাগারে রাখা হয়েছে। তারেক রহমানের সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রথম পদক্ষেপ হিসেবে রাজনৈতিক বিরোধীদের দীর্ঘদিন নির্বিচারে আটক বন্ধ করা উচিত। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, শেখ হাসিনা সরকার আমলে সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে কিছু কর্মকর্তারা জড়িত থাকার প্রমাণ থাকতে পারে, তবে আন্দোলনকারীদের হত্যার অভিযোগে অনেককে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ নেই। অভিযোগ ছাড়াই আটক ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনা সরকারের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য, তার সরকারের সমর্থক, সাবেক আইন প্রণেতা এবং আওয়ামী লীগ সরকারের পক্ষে থাকা কর্মী, সমর্থক ও সাংবাদিকেরাও রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিতে অভিযোগ গঠন ছাড়াই মানুষকে আটকে রাখার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। দর্শক, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধের বিচার করে থাকে। এই ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী লিখিতভাবে উল্লেখ করা ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া 1 বছরের বেশি সময় অভিযোগ ছাড়াই কাউকে আটক রাখার সুযোগ নেই। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের মতে আইসিটি 160 জনের বেশি মানুষকে আটক রেখেছে এবং তাদের কাউকে জামিন দেয়নি। সংস্থাটি বেশ কিছু উদাহরণ তুলে ধরেছে, যেমন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা 81 বছর বয়সী ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে 2024 সালের অক্টোবরে প্রথম ট্রাইব্যুনালে আটক করা হয়। অভিযোগ ছাড়াই তিনি এখন পর্যন্ত 22 মাস কারাগারে আছেন। 2026 সালের এপ্রিলে তিনি জামিন আবেদন করলে ট্রাইব্যুনাল জামিন দেয়নি এবং কোনো ব্যতিক্রমী পরিস্থিতির কথাও লিখিতভাবে উল্লেখ করেনি, বরং 2 দফা শুনানি পিছিয়েছে। সর্বশেষ আগস্টের শেষ পর্যন্ত কার্যক্রম মুলতবি করা হয়েছে। সাবেক সংসদ সদস্য 75 বছর বয়সী কামাল আহমেদ মজুমদারেরও 22 মাস ধরে ট্রাইব্যুনালের হেফাজতে রয়েছেন। তার পরিবার হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছেন, কারাগারে থাকা অবস্থায় তার পায়ে গ্যাংগ্রিন হয়, এতে পায়ের 3টি আঙ্গুল কেটে ফেলতে হয়। এরপর তিনি পড়ে গিয়ে তার নিতম্বের হাড় ভেঙে যায়। জুলাইয়ে আইসিটি তার জামিন আবেদন নাকচ করে। ভুক্তভোগীদের অনেক পরিবার অভিযোগ করেছে আটক স্বজনেরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। 75 বছর বয়সী শাহরিয়ার কবির দীর্ঘদিনের বিভিন্ন শারীরিক সমস্যা ভুগছেন এবং তার হুইল চেয়ার প্রয়োজন বলে তাকে মুক্তির দাবি জানিয়েছেন অধিকার কর্মীরা। 71 বছর বয়সী RAM ওবায়দুল মুক্তাদির চৌধুরীও অভিযোগ ছাড়াই 22 মাস ধরে আটক রয়েছেন। তার গুরুতর হৃদরোগের সমস্যা রয়েছে। এইচআরডব্লিউ তাদের প্রতিবেদনে অভিযোগ করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন যেমন দেওয়া হচ্ছে না, তেমনি তাদের ভাগ্যে চিকিৎসার সুবিধাও মিলছে না। আটক ব্যক্তিদের পরিবার ও আইনজীবীরা অভিযোগ করেছেন, তাদের অনেকেই বয়স্ক বা নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন, কিন্তু তারা জামিন ও প্রয়োজনীয় চিকিৎসা সেবাও পান না। এইচআরডব্লিউ বলেছে, যেসব মামলায় কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি সেসব ক্ষেত্রেও প্রসিকিউশন বারবার জামিনের বিরোধিতা করেছে। নিম্ন আদালতগুলো নিয়মিত জামিন আবেদন নাকচ করেছে বলে অভিযোগ সংস্থাটির। এছাড়া উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও কর্তৃপক্ষ নতুন মামলা করে মুক্তি ঠেকিয়েছে বলে অভিযোগ করেছে এইচআরডব্লিউ। সংস্থাটি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের মামলার উদাহরণ দিয়েছে। 82 বছর বয়সী খায়রুল হককে 2025 সালের 24 জুলাই একজন আন্দোলনকারীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে দুর্নীতির অভিযোগ সহ আরো 4টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। উচ্চ আদালত এসব মামলায় জামিন দিলেও মুক্তির আগেই পুলিশ তার বিরুদ্ধে নতুন মামলা করে বলে এইচআরডব্লিউর অভিযোগ। এক ঘটনায় পুলিশ দাবি করে 10 কিলোমিটারের বেশি দূরত্বে অবস্থিত 2টি পৃথক হত্যাকাণ্ডের ঘটনাস্থলে একই সময় তিনি উপস্থিত ছিলেন।
শেষ পর্যন্ত আপিল বিভাগের হস্তক্ষেপে 19 আগস্ট খায়রুল হক মুক্তি পান। এইচএডব্লিউ বলেছে, কারাগারে থাকার পুরো সময়ে তার বিরুদ্ধে কোনো মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। অন্য কয়েকজন আটক ব্যক্তির আইনজীবীরা সংস্থাটিকে জানিয়েছে, এখন তারা তাদের মক্কেলদের জামিনের আবেদন না করার পরামর্শ দিচ্ছে, কারণ মুক্তি নিশ্চিত হলে পুলিশ নতুন মামলা দিতে পারে বলে তাদের আশঙ্কা। অনেক পরিবার অভিযোগ করেছে, আটক স্বজনেরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী কিছু ক্ষেত্রে বিচার শুরুর আগে কাউকে কারাগারে রাখা বা শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার সুযোগ রয়েছে, তবে এটি নিয়ম নয়, ব্যতিক্রম হওয়া উচিত। প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে আলাদাভাবে আটক রাখার প্রয়োজনীয়তা ও বৈধতা যাচাই করা উচিত। সংস্থাটির মতে, একজন বিচারক বা সমমানের কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্যেক আটক ব্যক্তির আটকাদেশ পর্যালোচনা করা প্রয়োজন। কাউকে আটক রাখা হলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় তাকে মুক্তি দিতে হবে। বিচার শুরুর আগের যে কোনো বিধিনিষেধ ব্যক্তি স্বাধীনতা, নির্দোষ হিসেবে বিবেচিত হওয়ার অধিকার এবং আইনের দৃষ্টিতে সমতার অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এইচএডব্লিউ একটি গুরুতর অভিযোগ হলো, গত 2 বছর ধরে কারাগারে থাকা অবস্থায় অনেক আওয়ামী লীগের নেতা কর্মী মারা যাচ্ছেন, যেটি ঘটছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও। সংস্থাটির তথ্য মতে 2026 সালের ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত 10 জন আওয়ামী লীগ নেতা কারাগারে মারা গেছেন। তাদের বেশিরভাগের বিরুদ্ধে কোনো অপরাধে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি। সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য 85 বছর বয়সী রমেশ চন্দ্র সেনকে 2024 সালের আগস্টে 3টি হত্যা মামলা ও একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি 2026 সালের 7 ফেব্রুয়ারি মৃত্যুর আগ পর্যন্ত কারাগারে ছিলেন। তার পরিবারের দাবি, তাকে যথাযথ ঔষধ দেওয়া হয়নি এবং জামিনও দেওয়া হয়নি। একই ধরনের উদ্বেগ রয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য 65 বছর বয়সী SM জিয়াউল হক জিয়ার মৃত্যুর ঘটনাতেও। 6 জানুয়ারি তাকে আটক করার সময় তিনি অসুস্থ ছিলেন। জামিন না পাওয়ার পর 14 এপ্রিল তিনি মারা যান। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ইলাইন পিয়ারসন বলছেন, অভিযোগ গঠনের আগে বয়স্ক ব্যক্তিরা কারাগারে মারা যাচ্ছেন, এমন একটি বিচার ব্যবস্থা প্রাক বিচার আটককে যে ব্যতিক্রমী ব্যবস্থা হিসেবে বিবেচনা করা উচিত তা করছে না। বাংলাদেশ সরকার উচিত তাদের আমলে কারাগারে ঘটে যাওয়া সব মৃত্যুর স্বাধীন তদন্তের নির্দেশ দেওয়া এবং অভিযোগ ছাড়াই দীর্ঘ সময় ধরে নির্বিচারে মানুষকে আটক রাখা বন্ধ করা। একাধিক সূত্র বলছে, বাংলাদেশের রাজনৈতিক এই দমন পীড়ন ও নির্যাতনের অভিযোগে আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা তাদের প্রতিবেদন তুলে ধরতে পারে। আগামী 21শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কে যাবেন। তার আগেই একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এসব রিপোর্ট প্রকাশ করতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার ব্যাপারটা বেশ দৃশ্যমান। বিশেষ করে ভয়াবহ রকমের খুনের ঘটনা বাড়ছে। গত 3 মাসে দেশটিতে খুনের নথিভুক্ত মামলা 934টি, যার অর্থ হলো গড়ে প্রতি মাসে খুনের মামলার সংখ্যা 311। অনেক ক্ষেত্রে আসল অপরাধী ধরতে ব্যর্থ হওয়ার পর পুলিশের বিরুদ্ধে নাটক সাজানোর অভিযোগ উঠে আসছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেপ্তার, তাদের বিনা বিচারে দিনের পর দিন আটকে রাখা, জামিন না দেওয়া ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুলছে আন্তর্জাতিক সংস্থাগুলো। বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে বর্তমান বিএনপি সরকারকে বেশ চাপের মুখে ফেলতে পারে, এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।